হ্যালো এভরিওয়ান, আমার রসায়ন সম্পন্ন ব্যাচে তড়িৎ রসায়ন চ্যাপ্টারের অনেকটাই কভার করা হয়ে গেছে। তোমরা অনেকেই ভালো করছো, হোমওয়ার্ক জমা দিচ্ছ, টেস্ট দিচ্ছ। এভাবে যদি তোমরা পুরো কোর্সটা চালিয়ে যাও তাহলে তোমরা ফোর্থ সেমিস্টারে 30+ নম্বর পাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। এই ক্লাসে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, মন দিয়ে ক্লাসটা করো। ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, ফোনও করতে পারো। তো চলো এই টপিকটা শুরু করি। দেখো, তোমাদের মোস্ট অফ দ্য নিউমেরিক্যাল প্রবলেম এই নাচ সমীকরণ দিয়ে কিন্তু আসে। তো এখান থেকে আমরা অনেক টাইপের নিউমেরিক্যাল প্রবলেম করব। তো সেগুলো করলে তোমরা পরীক্ষায় তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে কোনো সমস্যা হবে না। প্রথমেই আমরা এই নাচ সমীকরণ দিয়ে অর্ধকোষের তড়িৎদ্বার বিভব নির্ণয় করব। দেখো, আমরা আইপিএসসি নিয়ম অনুযায়ী একবার বলেছি যে একটা অর্ধকোষের তড়িৎদ্বার বিভব মানেই কি সেই অর্ধকোষের বিজারণ বিভব। এবারে আমরা আলোচনা করেছি যে যদি প্রমাণ কন্ডিশনে অর্থাৎ 1 মোলার দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমরা অর্ধকোষটা রাখি, তাহলে যে বিজারণ বিভবটা পাওয়া যায় সেখানে তাকে আমরা কি বলি? প্রমাণ বিজারণ বিভব, ই নট। তাহলে এই প্রমাণ অবস্থা ছাড়া যদি কোনো অন্য অবস্থায় থাকে তড়িৎদ্বারটা, অর্ধকোষটা, যদি ধরো সি মোলার ঘনত্বে লবণটা, যে দ্রবণটা রয়েছে সেটা যদি সি মোলার হয়, বা যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তো সেক্ষেত্রে তো আমরা জানি যে তার গাঢ়ত্বের উপর, তার উষ্ণতার উপর তার বিভব কি হবে সেটা ডিপেন্ড করে। তো এই কন্ডিশনে তড়িৎদ্বার বিভব কত হবে সেটা জানার জন্য আমরা নার্স সমীকরণ ব্যবহার করি। দেখো, এই সমীকরণটা কিভাবে এসেছে সেটা আমার জানার দরকার নেই, আমাকে একবারে নার্স সমীকরণটা কি সেটাই আমি জানলে হয়ে যাবে। চলো নার্স সমীকরণটা আমরা দেখে নিই যে কিভাবে আসছে। ধরো একটা অর্ধকোষের মধ্যে যে আয়নটা রয়েছে বা যে লবণটা রয়েছে, সেই লবণের গাঢ়ত্ব ধরো আমি ধরে নিলাম Xn+ একটা ক্যাটায়ন যুক্ত লবণ, এর ধাতু তার মধ্যে রয়েছে। এবারে ধরো এই লবণটার গাঢ়ত্ব আমি ধরে নিলাম কত? সি। ওকে, এবারে বিজারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করলে কিভাবে হবে? বিজারণ বিক্রিয়ার N+ আছে, তাহলে N ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হয়ে যাবে? X সলিড অবস্থায় চলে যাবে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের বিজারণ বিভবটাকে আমরা কিভাবে লিখবো? আমরা তড়িৎদ্বার বিভবটাকে এইখান থেকে এইখানে বিজারণ হচ্ছে, তাহলে বিজারণ কাপড়টা কিভাবে থাকবে? বিজারণ কাপড়টা আমাদের থাকবে Xn+, একটা দাড়ি দেব X। তো এর মানটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। তো এইটা সমান নার্স সমীকরণ অনুযায়ী তাহলে এই অর্ধকোষের এই তড়িৎদ্বার বিভব সমান, তোমাকে অবশ্যই প্রমাণ তড়িৎদ্বার বিভব জানতে হবে, যেটা আমাদের সাপ্লাই করা থাকবে। তো সেটা আমাদের পরীক্ষায় দেওয়া থাকে, এই যে এক্স প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার বিভবটা আমাদের জানতে হবে আর সেটা আমাদের দেওয়া থাকবে। এবারে আমরা কি করব না, এখানে যে ইকুয়েশনটা আছে সেটা কি না, 2.303 RT/NF। দেখো, আমি বলেছি যে এই সমীকরণটা কিভাবে আসছে তোমার জানার দরকার নেই, যার সমীকরণটা তুমি জেনে রাখো, সেটা জানলেই হয়। লগ অফ, দেখো এইখানে উপরে কি লিখবো? প্রোডাক্ট। তাহলে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনের প্রোডাক্ট দেখো, প্রোডাক্ট এক্স অর্থাৎ তার গাঢ়ত্ব, এক্স এর গাঢ়ত্ব, আর এখানে রিয়াক্টেন্টকে Xn+, Xn+ এর গাঢ়ত্ব, Xn+ এর গাঢ়ত্ব। ওকে, এবারে কথাটা হলো যে আমরা এর গাঢ়ত্ব কি কোনো একটা কঠিনের সক্রিয়তা আমরা 1 ধরি, যেটা আমরা পরের স্টেপে করছি, আর এখানের ভ্যালুটাও আমরা একটা নির্দিষ্ট ভ্যালু হয় সেটা আমরা লিখে নেব। দেখো, তোমাকে পরীক্ষায় সমস্ত বিক্রিয়ার কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসটা উল্লেখ থাকবে, বলবে যে 25 ডিগ্রি সেলসিয়াস। যদি না উল্লেখ থাকে তবুও ধরে নেবে যে 25 ডিগ্রি সেলসিয়াসেই তোমাকে তার তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে বলেছে, কিন্তু গাঢ়ত্বটা তো আলাদা। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো এই সমীকরণটাকে আমি আরো একটু ছোট করে দিচ্ছি। তো এটা যেভাবে দেওয়া থাকবে সেটা এই দিকটা আমি ছোট করে নেব। দেখো,
আমার এক্স থাকলো। এবারে দেখো এইখানে যদি আর এর মান আমাদের 8.314, ওকে। আর টি এর মান এই যে 25°C কেলভিন করো, তাহলে টি এর মান হয়ে যাবে 298, ওকে। আর এন এর মান তো ডিপেন্ড করছে কতগুলো ইলেকট্রন গ্রহণ পর্যন্ত, এটা তো নির্দিষ্ট নয়, এটা ডিপেন্ড অন রিয়াকশন। কিন্তু ফ্যারাডে এ হলো কি ফ্যারাডে, তো ফ্যারাডে 96,500 কুলম, ওকে, 96,500 কুলম। এবারে তাহলে এই যে 2.3303 আর টি আর এফ এগুলো সব নির্দিষ্ট হয়ে গেল। এবারে এইগুলো যদি আমরা বসিয়ে দিই তখন যে ভ্যালুটা আসে সেটা 0.059। এই ছোট করে ইকুয়েশনটা মনে রাখবে, এটা দিয়েই আমাদের এন এর মানটা তো নির্দিষ্ট নয়, সেটা ডিপেন্ড করছে বিক্রিয়া টু বিক্রিয়া। এবারে এইটা কি করবো, লগ, দেখো এই যে সলিডের যে কোনো সলিড অবস্থায় থাকলে তার যে সক্রিয়তা বা তার মোলার গাঢ়ত্বকে আমরা 1 ধরি। আর এর গাঢ়ত্ব কত দেওয়া আছে, দেখো এর গাঢ়ত্ব এই যে সিঙ্গুলার, এটা একটা ভ্যালু থাকবে 0.01 বা 0.25, এরকম বিভিন্ন তোমাদের মান দেওয়া থাকবে। তাহলে এখানে আছে সি, তাহলে সিটা বসিয়ে দেবো। তো এটাই কি এইখানে তোমাকে ভ্যালুটা দেবে, এইখানের এনটার মানটা তুমি বের করবে, এই রিয়াকশন অনুযায়ী এন এর মান তুমি কত জেনে যাবে, আর সিটা দেওয়া থাকবে, করলে কি তোমার এইটা ভ্যালুটা চলে আসবে। এইভাবে আমরা একটা অর্ধকোষের তড়িৎদ্বার বিভব, অর্থাৎ একটা অর্ধকোষের আমরা বিজারণ বিভব বের করি। চলো একটা নিউমেরিক্যাল প্রবলেম করে নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার। দেখো এই নিউমেরিক্যাল প্রবলেমে কি দেওয়া হয়েছে, একটা কোষের সংকেত দেওয়া আছে। তো বলা হয়েছে যে এই গ্যালভানীয় কোষে এই যে কপার 2+ থেকে কপার, অর্থাৎ এই অর্ধকোষটা, তো এই অর্ধকোষটা কি এদিকে কি থাকে বিজারণ অর্ধকোষ, এদিকে জারণ অর্ধকোষ আর এদিকে বিজারণ অর্ধকোষ। তো বিজারণ অর্ধকোষটার কি করতে বলেছে না, তোমাকে এই যে গাঢ়ত্বগুলো আলাদা আলাদা গাঢ়ত্ব রয়েছে, দেখো 0.1 মোলার, তবে এই গাঢ়ত্ব অবস্থায় বা এই কন্ডিশনে এই কপার 2+ থেকে কপার, অর্থাৎ কপারের বিজারণ বিভবটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আর কি তোমাকে এখানে প্রমাণ বিজারণ বিভবটার মানটা বলে দেওয়া হচ্ছে, এটা গিভেন থাকবে। তাহলে দেখো নার্স সমীকরণ অনুযায়ী আমরা এগোবো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, তো আমাকে এই অর্ধকোষটার কি করতে বলেছে, বিজারণ বিভব বের করতে বলেছে। তাই একে বিজারণের দিক দিয়ে রিয়াকশনটা লিখবো, বিজারণের দিক দিয়ে, বা এছাড়া একটা বিজারণ এখান থেকে এখানে এলেই কি একটা বিজারণই হবে। তো কপার 2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে গেল কপার সলিড, ওকে। আর এর গাঢ়ত্বটা আমি এই ব্র্যাকেটে উল্লেখ করে রেখে দিতে পারি, বা একেবারে ফর্মুলাতে লিখে দেবো। আমি এখানে ধরো ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছি ছোট করে 0.1 মোলার, ওকে। চলো এবারে আমি বলবো যে অ্যাকর্ডিং টু নার্স ইকুয়েশন, তবে কি হচ্ছে না, আমার যেটা ক্যালকুলেট করতে হবে কপার 2+ থেকে কপার, এটা আমার ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাকে কি প্রমাণ ভ্যালুটাও লাগবে, প্রমাণ কপার 2+ থেকে কপার। এবারে আমি একেবারে ওই যে দেখো এখানে 25°C উল্লেখ না নেই, কিন্তু ওই 25°C থাকবে, মানে এটা তোমাদেরকে যে না থাকলেও 25°C ধরে কি আমি এখানে যে ভ্যালুটা আসছে 0.059 বাই, এখানে দেখো কত ইলেকট্রন হয়ে গেল দুটো, তাহলে এন এর মান এখানে 2 লগ অফ, দেখো এখানে কপার হচ্ছে সলিড, তাহলে আমি ডাইরেক্টলি এখানে 1 লিখতে পারি, বা পরের স্টেপেও তুমি লিখতে পারো, আমি এখানেই 1 লিখে দিচ্ছি। আর এখানে আমি কপারের এখন পরের স্টেপে এটা না করবো, তাই কপারের 2+ লিখে তার গাঢ়ত্বটাকে প্রকাশ করে দিচ্ছি। এবারে দেখো এর ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালু কত দেওয়া আছে 0.34 ভোল্ট, এখন শেষে একবার উত্তরে লিখে দেবো মাইনাস, দেখো এখানে আমি ভ্যালুগুলো, এটা তো হচ্ছে 0.059/2 লগ। এবারে দেখো এই যে কপার 2+ এর গাঢ়ত্ব কত আছে, কপার 2+ এর গাঢ়ত্ব এখানে দেওয়া আছে দেখো 0.1, তাহলে এখানে লিখে দিচ্ছি 0.1। এবারে পয়েন্ট তুলে দিলে উপরে একটা 0 হয়ে যাবে, তাহলে উপরে থাকলো কত 10, তাহলে লগ 10 মানে কত, লগ 10 এটা কি 1 থাকলো, তাহলে লগ 10 মানে কি 1 হয়ে গেল। তাহলে তোমাকে জাস্ট 0.34 মাইনাস 0.059/2, এটা তুমি ভাগ করো, এটা তো 1 হয়ে গেল, লগ 10 মানে কি 1 হয়ে গেল, 0.0529 ভাগ করে যেটা দাঁড়াবে 0.0295, আমি এটাকে ধরে নেবো 0.3,
তাহলে দেখো 0.03 ধরে নাও। তাহলে 0.03 বিয়োগ করলে কত, 0.34। এটাকে আমি 2 দশমিক পর্যন্ত লিখে নিচ্ছি, 0.03। তাহলে কত হবে, 0.31। তাহলে 0.31 ভোল্ট। ওকে, তাহলে এইটা আমার অ্যান্সার। তাহলে এভাবে আমি এরকম গাঢ়ত্ব দেওয়া থাকলে আমি অর্ধকোষে সহজেই বিজারণ বিভবটা নির্ণয় করে ফেলতে পারি। চলো এবার আমরা গ্যালভানীয় কোষের ইএমএম নির্ণয়ের জন্য নাশ সমীকরণকে ব্যবহার করি। একটা যদি গ্যালভানীয় দুটো অর্ধকোষ দিয়ে একটা গ্যালভানীয় কোষ বানাই, যেটা কিন্তু কমান কন্ডিশনে নেই, তখন কিন্তু আমাদের একই রকম ভাবে দুটো অর্ধকোষের ওই তড়িৎদ্বার বিভব বের করার পরে ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ করে দিলেই আমাদের অর্ধকোষটার ইএমএফ অর্থাৎ তড়িৎ চালক বল চলে আসবে। তো এরকম ধরো আমি একটা কমন ভাবে বলেছি যে একটা পূর্ণ কোষের সাংকেতিক প্রকাশ এভাবে দেওয়া আছে। তো এই কোষটার আমরা ইএমএফ বা ই সেল কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা আমাদের এখানে বুঝতে হবে। দেখো এটা আমাদের জারণ অর্ধকোষ, এটা বিজারণ। তাহলে আমি এদিকে যে জারণ অর্ধকোষের যে বিক্রিয়াটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। এখানে কি, এটা জারণ। তো এখানে আমাদের জারণ হচ্ছে যেটা আমাদের অ্যানোডে আছে, তাহলে পি থেকে পি এক্স প্লাস এক্স ইলেকট্রন নিশ্চয়ই ত্যাগ করেছে। এবারে দেখো আমাদের এই অর্ধকোষটার বিজারণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করব, যেটা আগে আমরা জেনে এলাম আগে কিভাবে এরকম একটা ইকুয়েশনে নির্ণয় করা হয়। এবারে যেহেতু এর বিজারণ তড়িৎদ্বার বিভব বের করবো, তাহলে রিয়াকশনটাকে কিন্তু তোমাকে বিজারণের ভাবে লিখতে হবে। বিজারণ ভাবে না লিখে তুমি না হলে এখানে লিখে দিলে তখন তোমার প্রোডাক্ট আর রিয়াকটেন্ট কি আলাদা আলাদা ভুল হয়ে যাবে। আর তোমাকে বিজারণের দিক দিয়ে বিক্রিয়াটা লেখো, তাহলে বিজারণের অর্থাৎ রিয়াকশনটাকে একটু ঘুরিয়ে দাও, পি এক্স প্লাস এক্স ইলেকট্রন বললে কি পি। ওকে, এবারে আমাদের এই দিকে কি হয়েছে, বিজারণ। তো এই বিজারণ অর্ধকোষটাকে এখানে হয়েছে বিজারণ। তো বিজারণ বিক্রিয়াটা আমি লিখে নেব, কারণ আমাকে দুটো অর্ধকোষের ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। তার জন্য আমাকে আগে সেটাই আমাদের করার জন্য আমি আগে দুটো বিক্রিয়াটা লিখে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই এখানে ওয়াই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে এম। তাহলে দেখো এখানে এক্স ইলেকট্রন বর্জন করেছে, এখানে ওয়াই ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে দুটো ইকুয়েশনকে আমাদের কি করতে হবে, একে আমি ওয়াই দিয়ে গুণ করে দেবো, এটাকে আমি ওয়াই দিয়ে গুণ করে দেবো, এটাকে আমি এক্স দিয়ে গুণ করে নিই। তাহলে আমি সেটা গুণ করে পাচ্ছি, দেখো আমি এখানে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার, আমি এটাকে এক্স দিয়ে গুণ করি, তাহলে এক্স ওয়াই ইলেকট্রন হয়ে যাবে। তাহলে আমি এটাকে এক্স দিয়ে গুণ করলে এক্স, আর এটা এক্স ওয়াই, আর এটা এক্স। ওকে, ছোট করে আমি লিখে নিচ্ছি। একে তাহলে আমি এক্স দিয়ে গুণ করবো ওয়াই দিয়ে। এবারে আমি এখানেই ওয়াই দিয়ে এটাকে গুণ করে রেখে দিচ্ছি, যেহেতু আমরা তড়িৎদ্বার বিভব নির্ণয়ের সময় এই ইকুয়েশনটাকেই নেব। তাহলে এক্স ওয়াই এটা হয়ে গেল ওয়াই। ক্লিয়ার? এবারে এই অর্ধকোষের আমরা তড়িৎদ্বার বিভব এভাবে নির্ণয় করব, পি এক্স প্লাস থেকে পি এর প্রমাণ অবস্থাটা আমাকে করতে হবে -0.059 বাই এখানে কতগুলো ইলেকট্রন তাহলে ইনভলভ এক্স ওয়াই। এবার দেখো এখানে প্রোডাক্ট রয়েছে পি, তাহলে এই ক্ষেত্রে ওয়াইটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, এই ওয়াইটা কিন্তু এর সূচকে চলে যাবে। তো এখানে রিয়াক্ট্যান্ট পি এক্স প্লাস, কিন্তু তার সামনে রয়েছে ওয়াই, তো এই কোএফিসিয়েন্ট হিসেবে এটা সূচকে চলে যাবে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে একই রকম ভাবে এই রিয়াকশনেরও ক্ষেত্রে আমরা করে নিচ্ছি এম ওয়াই প্লাস থেকে আমাদের কি হচ্ছে এম মাইনাস সমান, এটা প্রমাণ অবস্থায় তার বিজারণ বিভব মাইনাস, তাহলে এটা -0.059 বাই এখানে এক্স ওয়াই ইলেকট্রন লগ অফ, দেখো এখানে এক্স এম, তাহলে এম এর মাথায় কি, এম এর মাথায় আমাদের এক্স চলে যাবে, আর এখানে এম ওয়াই প্লাস এর মাথায় চলে যাবে এক্স। ওকে, একটু ছোট করে লেখা আছে, বুঝে নিও। এবারে দেখো তোমরা আগের নলেজটা এখানে অ্যাপ্লাই করো। তো জারণে কি হয়, যে বিজারণ বিভবটা হয় জারণের ক্ষেত্রে, জারণটাকে মানে কি, জারণ হচ্ছে অ্যানোড, তাহলে এটা হলো অ্যানোড।
এটা হলো অ্যানোড, অ্যানোডের বিজারণ বিভব। আর এটা কি ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব। তো আমরা এবারে ই সেল সমান কি জানি? ই সেল সমান আমরা আগের ক্লাসেই জানি যে ক্যাথোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ওকে, সেটা যদি হয় এবার তাহলে ক্যাথোডের সমান এইটা, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা আমি ক্যাথোডের ইকুয়েশনে ক্যাথোড, এইটা তো ক্যাথোড, ক্যাথোড সমান এইটা পাচ্ছি ই নট এম ওয়াই প্লাস এম 0.959 বাই এক্স ওয়াই লগ অফ এম এর মাথায় আছে এ আর এম ওয়াই প্লাস মাথায় আছে এক্স। ওকে, তাহলে এটা হয়ে গেল ক্যাথোড। মাইনাস কে অ্যানোড, অ্যানোড মানে এইটা। তো অ্যানোডে কি আছে? ই নট পি এক্স প্লাস পি মাইনাস 0.059 বাই এক্স ওয়াই লগ অফ এর মাথায় কি, পি এর মাথায় ওয়াই আর পি এক্স প্লাস এর মাথায় ওয়াই। ওকে, এবারে চিন্তা করো, তাহলে আমি এটার সঙ্গে এটা মাইনাস করি, তো এটার সঙ্গে এটা মাইনাস করে কি পাই? এটা তাহলে প্রমাণ অবস্থায় বিজারণ বিভব ক্যাথোডের, আর এটা প্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব। তাহলে প্রমাণ অবস্থায় দুটোর বিজারণ বিভবের বিয়োগফলকে কি বলি? ই নট সেল। আমরা এগুলো আলোচনা করেছি। ই নট সেল, তাহলে এইটা মাইনাস এটা হয়ে গেল ই নট সেল। এবারে দেখো এই 0.059, এখানে 0.059, এটা কমন নিয়ে নিচ্ছি। দেখো এই যে মাইনাসটা এখানে কিন্তু কি হয়ে যাবে, এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে। সেইটা করে দেখো 0.059 বাই এক্স ওয়াইটা কমন নিয়ে নিলাম। এবার লগের যদি তুমি হিসাব করো তাহলে দেখবে কিভাবে, দেখো এই যে এইটা আছে, এটা যখন প্লাস হয়ে গেল, এইটা প্লাস হয়ে গেল, আবার কি মাইনাস আমি কমন নিয়েছি, তাহলে তখন কি আবার এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে মানে এই জিনিসটাকে আমি এইটা পাল্টে যাবে, পি এক্স প্লাসটা উপরে চলে যাবে, আর পি ওয়াই মানে পি এক্স প্লাস টু দি পাওয়ার ওয়াই এটা উপরে চলে যাবে, আর পি টু দি পাওয়ার ওয়াইটা নিচে চলে আসবে। তাহলে তখন কি হবে, এটা তো যেমন আছে তেমন থাকবে। তাহলে এম আমাদের টু দি পাওয়ার এক্স থাকলো, আর এইটা তাহলে কি করলো, উপরে চলে যাবে, পি এক্স প্লাস টু দি পাওয়ার ওয়াইটা উপরে চলে যাবে, আর নিচে এটা যেমন থাকলো এম ওয়াই প্লাস এক্স, আর এই দেখো পি টু দি পাওয়ার ওয়াইটা নিচে চলে আসে। এটা অবশ্য দেখো এটা জাস্ট আমি তোমাকে পুরো বিষয়টা কিভাবে আসছে দেখানোর জন্য করলাম, কিন্তু এটা একবারে সহজে লেখা যাবে সেটা আমি প্রসঙ্গে আসছে। ওকে, এইটাই হলো তাহলে এই যে অর্ধকোষ্ঠান, তোমাকে তাহলে এর ভ্যালু এই ই সেল ই নট সেল বের করতে পেরে যাবে, আর এর গাঢ়ত্বগুলো দেওয়া থাকবে। অবশ্য দেখো এইটা এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, কারণ এদের গাঢ়ত্বগুলো কি এক। দেখো তাহলে এই পুরো বিষয়টা আমি কি করে পাচ্ছি, আমি তো একেবারে ইকুয়েশন লেখার সময় মানে যখন এই অর্ধকোষের আমাকে ই সেল বের করতে বলবে, আমি কিন্তু এত আর খাটনি করবো না, আমি ডাইরেক্টলি এইটা বের করবো, এই ইকুয়েশন নেম জাস্ট। এবারে এইটা কি করে পাবো, তার জন্য তুমি কিছু না, এই যে আমরা যে অর্ধকোষ দুটো পাচ্ছি যার কোষ বিক্রিয়া লেখার পরে সেই কোষ বিক্রিয়ার প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট। দেখো আমি আবার ধরো এটা করছি, এটা এবার আমি এই ইকুয়েশন না বসিয়ে কিভাবে শর্টকাটে করবে আমি সেটার জন্য ধরো লিখছি। তাহলে দেখো আমি কি করব তার জন্য, তাহলে তোমাকে তাহলে এটা যদি নিউমেরিক্যাল প্রবলেম আসতো তাহলে তুমি কি করতে, প্রথমে লিখতে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এইটা অবশ্যই ব্র্যাকেটে উল্লেখ করে দেবে অ্যানোড, অ্যানোডের জারণ ঘটে। তো এখানে আমি জারণ অর্ধ বিক্রিয়াটা এইভাবে লিখবে, পি থেকে কি হচ্ছে পি এক্স প্লাস, তার মানে এক্স ইলেকট্রন বর্জন করেছে। ওকে, এবারে বিজারণ অর্ধ বিক্রিয়া এটা, তো বিজারণ অর্ধ বিক্রিয়া এটাকে লিখবে ক্যাথোড। ক্যাথোড, ক্যাথোডের বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি লিখবে, এম ওয়াই প্লাস ওয়াই ইলেকট্রন গ্রহণ করবে, হয়ে যাবে এম, হয়ে যাবে এম। ওকে, তাহলে তোমাকে
অর্ধকোষ দুটোর ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। এখানে যতগুলো ইলেকট্রন বর্জন হচ্ছে এটা এখানে ততগুলো ইলেকট্রন গ্রহণ করাতে হবে। তাহলে এটাকে আমি পুরোটাকে কি দিয়ে গুণ করব? পুরোটাকে আমি ওয়াই দিয়ে গুণ করব, আর এটাকে আমি পুরোটাকে কত দিয়ে গুণ করব? এক্স দিয়ে গুণ করব। ওকে, একে ওয়াই দিয়ে গুণ করলাম, একে এক্স দিয়ে গুণ করার পরে আমি যে বিক্রিয়াটা পাবো সেটা কি পূর্ণ কোষ বিক্রিয়া। পূর্ণ কোষ বিক্রিয়া, তাহলে পূর্ণ কোষ বিক্রিয়াটা কি আসছে দেখো। আর একে তো আমি ওয়াই দিয়ে গুণ করেছি, তাহলে এটা নিশ্চয়ই ওয়াই পি প্লাস একে আমি কত দিয়ে গুণ করেছি? এক্স দিয়ে গুণ করেছি, এক্স এম ওয়াই প্লাস তীর চিহ্নের এদিকের গুলো যুক্ত করবে, আর এই দুটো রিয়াকশনে তীর চিহ্নের এদিকের গুলো যুক্ত করবে। আর এক্স ওয়াই ইলেকট্রন তো এই ইলেকট্রন তো কেটে গেল, তাহলে দাঁড়ালো এখানে এবার তীর চিহ্নের এদিকে একটা ওয়াই ওয়াই সি এক্স প্লাস। ওকে, আর এদিকে দেখো এক্স এম তাহলে দেখো পূর্ণ কোষ বিক্রিয়াটা এটা। এবারে আমি একেবারে বলবো নাস সমীকরণ অনুযায়ী ই সেল সমান ই নট সেল। ই নট সেল কি করে হবে না, নিশ্চয়ই এই তোমার আমি নিউমেরিক্যাল প্রবলেমে যাচ্ছি তখন তোমাকে নিশ্চয়ই প্রমাণ বিজারণ বিভব দুটো অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভব দেওয়া থাকবে। আর বড়টা থেকে অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোড করে দিলেই ই নট সেল চলে আসবে পয়েন্ট, তাহলে -0.059। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কতগুলো ইনভলভ হচ্ছে? এক্স ওয়াই, তাহলে লিখে দেবো এক্স ওয়াই লগ অফ। এবারে দেখো আমি কি বলেছি, প্রোডাক্ট গুলো এই যে তাদের যে ঘাত যুক্ত মানে এই যে এটা আছে মানে ব্যালেন্স করে যে সংখ্যাটা আসছে সেটা ঘাতে চলে যাবে, সূচকে চলে যাবে। তাহলে দেখো এর এর তাহলে প্রোডাক্ট লিখবো কিভাবে? পি এক্স প্লাস টু দি পাওয়ার ওয়াই আর এম, যদিও এটা এক হয়ে যাবে পরে, তবু এখন দেখিয়ে দেবে বাই কি এটা রিয়াক্ট্যান্ট, এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট, তাহলে রিয়াক্ট্যান্ট গুলো লেখো ওয়াই আর এটা এম ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্স। পূর্ণ কোর্স লেখার পরেই আমি এই ই সেলটা লিখে নিতে পারবো। তো এভাবে আমাদের করতে হবে। চলো আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম করব এই পূর্ণ কোষের ইএমএফ নির্ণয়। এবং এই কোশ্চেনে আমাকে কপার আর জিঙ্ক তড়িৎদ্বার দিয়েছে যাদের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে, আর কোষটা এভাবে আছে, তাহলে গ্যালভানীয় কোষের ইএমএফ নির্ণয় করো। দেখো কোষগুলোর গাঢ়ত্ব একটা নির্দিষ্ট আলাদা আলাদা গাঢ়ত্ব দেওয়া আছে। চলো আমরা এটা ক্যালকুলেট করি। তো প্রথমে আমাদের কি, প্রথমে ওই যে সংকেত থেকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে নেবো। তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া আমি জাস্ট জারণ লিখে দিচ্ছি, জারণ লিখে দিতে পারো, লিখে অ্যানোড লিখে দেবে অ্যানোড। তো জারণে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, আর এখানে দুটো ইলেকট্রন। ক্লিয়ার? ক্যাথোড বা এখানে আমি আগে বিজারণ লিখবো, বিজারণ লেখার পরে এবার লিখবো বিজারণ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া ব্যাটারি লিখবো কি ক্যাথোড। তো সেখানে কি হচ্ছে, কপার টু প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে, কপার। ওকে, এবারে দেখো এখানে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে গেছে, তোমাকে আলাদা করে আর করতে হচ্ছে না। এবার লিখবো কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। ওকে, চলো কোষ বিক্রিয়াটা লিখে নিই। কোষ বিক্রিয়াটা তাহলে কি হচ্ছে, এদিকে যুক্ত করো, তাহলে জিঙ্ক প্লাস কপার, কপার টু প্লাস। তারপর চাইলে এখানে কপারের টু প্লাসের গাঢ়ত্বটা লিখে নিতে পারো 0.01 মোলার। ওকে, এখানে জিঙ্ক টু প্লাসের গাঢ়ত্ব দেওয়া আছে দেখো পয়েন্ট নেই, এখানে 1 মোলারই দেওয়া আছে, প্লাস কি কপার সলিড হয়ে গেছে, ওখানে লিখে দিতে পারো সলিড এগুলো। ওকে, তো এটা হচ্ছে আমার অর্ধকোষ হয়ে গেল। এবারে আমাকে বের করতে হবে ইএমএফ। তার আগে তোমাকে ইএমএফ এর মধ্যে ই নট সেল আছে, তাহলে সেই ই নট সেলটা আমি এটা লিখে নেব, বা আমি পরেও এটাকে লিখতে পারি। আচ্ছা চলো আমি একেবারে ইকুয়েশনটাই লিখে দিই। তাহলে ই সেল সমান আমরা কি জানি, ই নট সেল -0.059 বাই এখানে কি দেখো এন এর মান কত, এখানে 2,
লগ অফ, এবার দেখো আমি কি বলেছি, এর গাঢ়ত্ব, তাহলে আমি যা জিঙ্ক টু প্লাস, তো এর গাঢ়ত্ব এটার আমি একভাবে লিখলাম না। আর এদিকেও দেখো রিয়াক্ট্যান্ট জিঙ্ক এখানে এক হয়ে যাবে, তাহলে এখানে কপার টু প্লাস, কপার টু প্লাস তুমি লিখে দিতে পারো এখানে, যেহেতু বলবে যেহেতু আহ, এখানে কি জিঙ্ক সমান কপার সমান এক, লিখে দিতে পারো, তাহলে আর তোমাকে এখানে দিতে হবে। এবারে দেখো ই নট সেলটা কি করে পাবো, ই নট সেল মানে ক্যাথোড মাইনাস অ্যানোড, এই যে ক্যাথোড প্রমাণ অবস্থায়, তাহলে লিখবো কি ই নট সেল মানে আমি এরকম একটু উল্লেখ করে দিতে পারি, কপার টু প্লাস, কপারটাই কি এখানে ক্যাথোড, তাহলে কপার মাইনাস ই নট জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক, দুটো ভ্যালু দেওয়া আছে আমার, এটাই কি ই নট। চলো আমি 0.059/2, এবার দেখো লগের মান, এই জিঙ্কের মান কত দেওয়া আছে, জিঙ্কের দেখো গাঢ়ত্ব এম দেওয়া আছে, আর এর গাঢ়ত্ব কত দেওয়া আছে 0.01, বসিয়ে দিলাম। চলো এখানে ভ্যালুটা বসিয়ে দিই। এখানে দেখো কপারের, এই যে কপার তড়িৎদ্বার, কপার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে, দেখো এখানে বেশিটা থেকেই কমটা মাইনাস হবে, বেশিটা যে আছে না তো ভাবার কে বেশি, এখানে বড় থেকে ছোট বিয়োগ করে দেবে। তো বড় কি আছে 0.35 মাইনাস, দেখো আমি এখানে একটু থার্ড মিটার নিচ্ছি কারণ একটা মাইনাস আছে, দেখে এখানে এর মানটা কিন্তু এর যে মানটা এর মান কিন্তু মাইনাস, তাহলে মাইনাস এখানে হচ্ছে 0.763, ওকে, মাইনাস তাহলে 0.059/2 লগ, দেখো এই দশমিক তুলে দিলে এখানে কি 100, 100 মানে 10-এর স্কোয়ার, ওকে, এই দুইটা সামনে চলে আসবে, লগ 10 থেকে যাবে। চলো আমি ছোট করে করে দিই, তাহলে এটা দেখো কত হবে 1.113, এবারে দেখো এদিকের ভ্যালুটা কত হচ্ছে -0.059/2 ইন্টু, দেখো এই যে টুটা কি সূচকের লগের হিসাবে জানো নিশ্চয়ই, টুটা সামনে চলে আসবে, লগ 10, লগ 10 মানে 1 হয়ে গেল, তাহলে 2 কেটে গেল, লগ 10 মানে 1 হয়ে গেল, তাহলে পরে থাকলো কত 1.113 মাইনাস 0.059, শুরু থাকলো, দেখা এটা 1 হয়ে গেল, একটু কেটে গেল, এটাই পড়ে থাকলো, তাহলে এটা বিয়োগ করে দেখো হয়ে যাবে 1.054, এটাই হলো। এবার আমরা নাস সমীকরণ থেকে কিভাবে কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করা হয় সেটা দেখে নেবো। তারপর 2022 সালে কিন্তু তোমাদের এই সাম্য ধ্রুবক নির্ণয় দিয়ে কিন্তু একটা কোশ্চেন এসেছিল, নিউমেরিক্যাল প্রবলেম একটা 2 নম্বরের এসেছিল। তো বিষয়টা তেমন কিছু জটিল নয়, আমরা আগে যে বিষয়গুলো শিখে এলাম সেখান থেকেই ব্যাপারটা শুরু হবে। তো তবে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে রাখা ভালো, তো এখানে বলা হচ্ছে যে শুরুতে কোষ বিক্রিয়া ইএমএফ সর্বোচ্চ হয়, এটা কেন ব্যাখ্যা করো, যে বিক্রিয়ার শুরুতে কোষ বিক্রিয়ার যে তড়িৎচালক বল সেটা সর্বোচ্চ হয়। তো তার কারণ বিক্রিয়ার শুরুতে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব, আমরা কি জানি তড়িৎচালক বল সমান ক্যাথোডের তড়িৎদ্বার বিভব মাইনাস অ্যানোডের, বিক্রিয়ার শুরুতে ক্যাথোডের তড়িৎদ্বার বিভবটা হচ্ছে সর্বোচ্চ থাকে এবং অ্যানোডের তড়িৎদ্বার বিভব সর্বনিম্ন থাকে, তাই তাদের পার্থক্যটা বেশি থাকে, তাই এই সময় কি তড়িৎ চালক বল সর্বাধিক হয়, তাই তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়। তো এটা কেন যে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব বেশি হয় বিক্রিয়ার শুরুতে, অ্যানোডের তড়িৎদ্বার বিভব কম হয়, দেখো তার জন্য আমি যদি তোমাদের একটা ধরো ড্যানিয়েল কোষটা নিয়ে দেখাই, ড্যানিয়েল কোষে কি হচ্ছিল, ধরো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছিল আর কপার টু প্লাস থেকে কপার, আমি একবারে কোষ বিক্রিয়াটা ড্যানিয়েল কোষে দেখাচ্ছি। তো এইটা ড্যানিয়েল কোষের আমার কোষ বিক্রিয়া, তাহলে দেখো এই অবস্থায় যদি বিক্রিয়াটা ধরো বিক্রিয়ার শুরুতে, এখন সাম্যাবস্থা আসেনি, বিক্রিয়ার শুরুতে কি হচ্ছে, বিক্রিয়ার শুরুতে এর এখানে কপার টু প্লাসের গাঢ়ত্ব সর্বাধিক, আর জিঙ্ক টু প্লাস, এখানে জিঙ্কের গাঢ়ত্বটা সর্বাধিক, জিঙ্ক টু প্লাসের গাঢ়ত্ব একবার সর্বনিম্ন, মানে বলতে গেলে বিক্রিয়ার যখন টি সমান 0, বিক্রিয়ার শুরু জাস্ট হয়েছে, তখন কিন্তু এদের গাঢ়ত্ব একটা নির্দিষ্ট থাকবে, এর গাঢ়ত্ব আমরা 1 ধরবো অবশ্য,
মেন এই আয়নের গাঢ়ত্ব ব্যাপার হচ্ছে। তো এর গাঢ়ত্ব তখন তো বিক্রিয়ার শুরুতে 0 হচ্ছে। এবারে দেখো, তোমরা নিজেই চিন্তা করো, তাহলে বিক্রিয়ার শুরুতে কপার 2+ এর গাঢ়ত্ব সর্বাধিক, আর জিঙ্ক 2+ এর গাঢ়ত্ব সর্বনিম্ন। এবার বিক্রিয়া যত চলতে থাকবে তখন জিঙ্ক 2+ এর গাঢ়ত্ব বাড়তে থাকবে, কপার 2+ এর গাঢ়ত্ব কমতে থাকবে। তাহলে বিক্রিয়ার শুরুতে এই কথাটার মানেটা কি, যে বিক্রিয়ার শুরুতে তড়িৎদ্বার বিভব, ক্যাথোডের তড়িৎদ্বার বিভব বেশি হচ্ছে কেন? দেখ না, আমাদের এখানে ক্যাথোডটা কে? ক্যাথোডটা নিশ্চয়ই কপার 2+। ক্যাথোডে কি হয়? বিজারণ। তাহলে কপার 2+ থেকে কপার, এটা হচ্ছে ক্যাথোড। ওকে, তাহলে আমরা ধরো এখানে ক্যাথোডটাকে কপার 2+ থেকে কপার আমরা বিজারণ বিক্রিয়াটা লিখে নিচ্ছি, কপার 2+ থেকে কপার। ওকে ওকে, তো এই বিক্রিয়ার দেখো নার্স সমীকরণ যদি আমরা সেই আগে যেটা দেখে এলাম সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব যে এর যে তড়িৎদ্বার বিভবটা সেটা কি হবে। এটা প্রমাণ তড়িৎদ্বার বিভব যা থাকবে সেইটা -0.059, এটা তো সবার একই থাকবে। এখানে দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, 2 লগ অফ প্রোডাক্ট এখানে 1, কপারের 1, কপারের সলিডের সক্রিয়তা আমরা 1 ধরবো, আর এর সক্রিয়তা অর্থাৎ গাঢ়ত্ব আমরা কত ধরবো, এটা একটা গাঢ়ত্ব দেওয়া আছে, তার সেই গাঢ়ত্বটা ধরো, সেটা আমরা এভাবে লিখি। ওকে, এবারে আমি কি বললাম, বিক্রিয়ার শুরুতে কপার 2+ এর গাঢ়ত্ব সর্বাধিক। তাহলে বোঝো যে কপার 2+ এর গাঢ়ত্ব যদি সর্বোচ্চ হয়, তাহলে 1/, এই যে মানটা, এই মানটা কি সবচেয়ে কম হবে। তার লব হর যদি বড় হয়ে যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই কি ছোট হয়ে যাবে। এবার পুরো সংখ্যাটা যদি ছোট হয়, তখন তাহলে এই পুরো সংখ্যাটা ছোট হবে, তাহলে এই যে প্রমাণ থেকে খুব ছোট সংখ্যা মাইনাস হবে, তার মানে কি সেক্ষেত্রে এইটা বেশি হবে। এবারে দেখো, যত কপার 2+ এর গাঢ়ত্ব কমতে থাকবে তখন এই ভ্যালুটা বাড়তে থাকবে, তার মানে এই ভ্যালুটা বাড়তে থাকবে। তার মানে কি, এই ভ্যালুটা বাড়লে তখন এই যে মাইনাসটা করে তখন এটা কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে সেই জন্য কি ক্যাথোডের আমি বললাম, ক্যাথোডের দেখো, ক্যাথোডের আমার তড়িৎদ্বার বিভব বিক্রিয়ার শুরুতে বেশি থাকে, অ্যানোডের তড়িৎদ্বার বিভব বিক্রিয়ার শুরুতে কম থাকে। কেন? আমাদের কি হচ্ছে, জারণ ঘটছে। তো আমাদের জারণ ঘটছে মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাই তো? তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। এবারে আমরা এর যেহেতু বিজারণ তড়িৎদ্বার বিভব বের করব, তাই আমি এটাকে বিজারণ হিসেবে লিখছি। তো বিজারণ হিসেবে লেখার পরে যেটা হচ্ছে, তাহলে এর যদি আমরা বিজারণ তড়িৎদ্বার বিভবের যে আমরা নার্স সমীকরণটা লিখি, তাহলে এইটা হচ্ছে E0 প্রমাণ যে তড়িৎদ্বার বিভবটার থেকে আমরা কি করব, 0.059, এখানেও সেম বাই 2 লগ, এখানেও দেখো 1/, জিঙ্ক 2+। যে এই ড্যানিয়েল কোষটা আমি লিখেছিলাম, ড্যানিয়েল কোষ লিখেছিলাম জিঙ্ক থেকে কপার 2+ থেকে হচ্ছে কপার কপার প্লাস এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে বিক্রিয়ার শুরুতে বললাম জিঙ্ক 2+ এর গাঢ়ত্বটা সর্বনিম্ন, কারণ বিক্রিয়া শুরু হয়েছে তখন তো এর গাঢ়ত্ব বেশি, আর এর গাঢ়ত্ব আমরা 1, কিন্তু তখন তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া শুরু হয়নি, তাহলে এর গাঢ়ত্ব সর্বনিম্ন। এইটা যদি সর্বনিম্ন হয়, তাহলে 1/, এর ভ্যালুটা কি সর্বোচ্চ হবে, তার মানে এই ভ্যালুটা কি সর্বোচ্চ হবে। তার মানে দেখো, এর এইটা তাহলে সর্বোচ্চ হওয়া মানে কি, তখন এই প্রমাণের থেকে সর্বোচ্চ ভ্যালু বিয়োগ হচ্ছে, তার মানে এইটা কি ছোট হয়ে যাবে, মানে সর্বনিম্ন হয়। আর ব্যাপারটা বুঝতে পারলেন? এবারে বিক্রিয়া যেই বাড়তে থাকবে তখন কিন্তু জিঙ্ক 2+ এর গাঢ়ত্ব বাড়তে থাকবে, আবার কপার 2+ এর গাঢ়ত্ব কমতে থাকবে। মানে তাহলে আমরা যদি একটা নির্যাস করি, তাহলে এই যে তড়িৎদ্বার বিভবের সঙ্গে এই যে আয়নগুলোর গাঢ়ত্বের কি সম্পর্ক। দেখো, যদি গাঢ়ত্ব সর্বনিম্ন হয় তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, এই গাঢ়ত্ব যদি সর্বোচ্চ হয় তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। তার মানে ই এর সঙ্গে যে কোনো আয়নের গাঢ়ত্ব, যে ধরো একটা মেটাল আয়ন, তার গাঢ়ত্বের কি সম্পর্ক, আমি তোমাদের দ্বিতীয় ক্লাসেই বলেছিলাম যে এই গাঢ়ত্ব যত বাড়বে তড়িৎদ্বার বিভব কিন্তু তত বাড়বে। তাহলে সেই কারণে আমরা বিক্রিয়ার শুরুতে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব বেশি পাচ্ছি, অ্যানোডের তড়িৎদ্বার বিভব কম পাচ্ছি। এবারে আসি যে তাহলে বিক্রিয়া যেই বাড়বে তাহলে এর গাঢ়ত্ব জিঙ্ক এর গাঢ়ত্ব কি বাড়তে থাকবে, এর গাঢ়ত্ব কমতে থাকবে, তাহলে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব কমতে থাকবে আর অ্যানোডের তড়িৎদ্বার বিভব কি বাড়তে থাকবে। তাহলে যদি একটা সময় কি হবে, দুজনের তড়িৎদ্বার বিভব সমান হয়ে যাবে। এবারে এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে যে যখন দুজনের তড়িৎদ্বার বিভব সমান হয়ে যাবে
দেখো ই রাইট মাইনাস ই লেফট, অর্থাৎ ই রাইট মানে ক্যাথোড, আমরা রাইট সাইডে কি ক্যাথোড রাখি, লেফট সাইডে অ্যানোড রাখি। তো ক্যাথোডের তড়িৎদ্বার বিভব আর অ্যানোডের তড়িৎদ্বার বিভব যখন সমান হয়ে যাবে সেই কন্ডিশনটাকেই আমরা বলছি সাম্যাবস্থা। তখন বলবো যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তখন কোনো তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ সাম্যাবস্থায় কোনো কোষের যে তড়িৎ চালক বল 0 হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবারে দেখো এই সময় কি যেহেতু তড়িৎ চালক বল 0 হচ্ছে তাই কোনো তড়িৎ প্রবাহ হবে না। ওকে, এবারে তাহলে আমরা একটা ধরো কোষ বিক্রিয়া লিখে নিলাম, যেটা মনে করো সাম্যাবস্থায় পৌঁছে গেছে। ধরো এই যে কোষ বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তো এই সাম্যাবস্থার চিহ্ন দেওয়া আছে মানে সাম্যাবস্থায় পৌঁছে গেছে। তো তাহলে এই অবস্থায় তোমাকে বলা হচ্ছে ধরো এই কোষটার সাম্য ধ্রুবক নির্ণয় করতে, কে ইকুইলিব্রিয়াম নির্ণয় করতে। তো সাম্য ধ্রুবকের কনসেপ্টটা আমরা রাসায়নিক সাম্যাবস্থা ক্লাস 11-এ আমরা পড়েছি। তো আবার এখানে আমরা দেখো নাট সমীকরণে সেটা কানেক্ট করছি। তো নাট সমীকরণে আমরা জানলাম যে একটা গ্যালভানীয় কোষের ই সেল সমান ই নট সেল মাইনাস, এখানে আমরা 0.059 এর বদলে যেটা আমরা ভ্যালুটা বসিয়ে যেটা আসছে এখানে সেটা আপাতত লিখছি, আমরা পুরো ইকুয়েশনটা লিখছি। তার মানে এটা কি হয়েছিল 2.303 RT বাই এম এফ। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে দেখো, তাহলে লগ অফ আমরা কি জানি প্রোডাক্টগুলোর কোএফিসিয়েন্টকে আমরা সূচকে এই সংখ্যাটা সূচকে নিয়ে আমরা রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট করব। তাহলে এখানে সি এর সূচকের সি, এখানে ডি এর গারত্ব এটা টু দি পাওয়ার ডি, আর এখানে দেখো এর গারত্ব টু দি পাওয়ার এ, বি এর গারত্ব টু দি পাওয়ার। ওকে, দেখো বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে গেছে, এই যে বিষয়টাকে আমরা কি বলি, একেই বলি কি কে ইকুইলিব্রিয়াম। আমরা নিশ্চয়ই এটা আগেই জেনে এসেছি। এবারে দেখো আমরা আমাদেরকে ধরো 25°C এই বিক্রিয়াটা হচ্ছে, তাহলে এবারে দেখো আমরা সাম্য বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে, এক্ষুনি কি বললাম ই সেল কি হয়ে যায় 0 হয়ে যায়। ই নট সেল তো 0 হবে না, কারণ ই নট সেল দুটো তড়িৎদ্বারের প্রমাণ অবস্থার বিয়োগফল, সেই প্রমাণ অবস্থায় নিশ্চয়ই তারা সাম্যাবস্থায় আসে না। তো এর একটা ভ্যালু থাকবে, সেটা তোমার যেভাবে প্রোভাইড করা থাকবে। এবার যেহেতু এটা 25°, তাই আমি এটা 298 বসিয়ে ওই যে ভ্যালুটা আসছে কত 0.059 বাই এন। ওকে, এবারে এইটা আমি কি করে নিচ্ছি, এইটার বদলে আমি কি বসিয়ে নিচ্ছি কে ইকুইলিব্রিয়াম, যেহেতু রিয়াকশনটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এবারে আমরা যদি এটাকে এই মাইনাস দিয়ে এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে নিশ্চয়ই আমরা এটা পজিটিভ হয়ে যাবে। বা আমরা ধরো এখন এই ইকুয়েশনটাকে এখানে আমরা 0 বসিয়ে এইটাকে আমরা এদিকে আনছি, তাহলে তখন কি হবে দেখো এই যে ভ্যালুটা এদিকে মাইনাস আছে, তাহলে এটা আমাদের মানে এই সমীকরণ থেকে আমি কে ইকুইলিব্রিয়ামের মানটা বের করে দেখাচ্ছি, তারপরে আমি এটাতে কনভার্ট করে নিই। কারণ যেহেতু আমার যদি টেম্পারেচার আলাদা দেয় তখন কিন্তু আমার কে ইকুইলিব্রিয়ামের মানটা এই মানগুলো যেন থাকে সেই হিসাবে লিখতে হবে। তো এটাই আর কিছু নয়, তার জন্য এটা কি করব RT এন এফ লগ কে ইকুইলিব্রিয়াম মাইনাস কি, তাহলে এইটা কি, এইটা তো এদিকেই আছে ই নট সেল। ওকে, এবার ধরেন যখন লগ কে ইকুইলিব্রিয়াম আমরা পাচ্ছি, লগের মানটা এখন শেষে গিয়ে লগটা তুলব। এখন লগ কে ইকুইলিব্রিয়াম সমান দাঁড়াচ্ছে, দেখো এইটা তাহলে এদিকে গুণ হয়ে যাবে এন এফ ই নট সেল, ওকে, বাই 2.303 RT। দেখো 2.303 RTটা উপরে ছিল এই সমীকরণে, আর নিচে এফ ছিল, তাই 0.059 উপরে হয়েছিল, এখন 2.30 নিচে। তাহলে আমরা যখন এগুলো আমরা বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো, তখন আমাদের এটাকে এই ইকুয়েশনটাকে একটু সহজ করে কি আসছে, তো এন থাকবে এন ই0 সেল বাই কি, এইটা আমরা বসিয়ে যেটা পাচ্ছে 0.05। তাহলে আমি এবারে শেষে এখানে যত ইকুইলিব্রিয়াম, তারপরে কে ইকুইলিব্রিয়ামটা এখানেই আমরা করবো না, আমি একটা অঙ্ক করে দেখাবো, তখন এখানে নিশ্চয়ই এর একটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আছে, তাই তুমি দিতে তো 10 টু দি পাওয়ারে সেটা চলে যাবে। আমরা অঙ্ক করবো 2022-এর অঙ্কটা এখনই করবো, তখন বুঝতে পারবো। তাহলে আপাতত তুমি লগ কে ইকুইলিব্রিয়াম সমান
এই ইকুয়েশনটা মনে রাখবে, বা এটা মনে রাখলে তো এটাও মনে থেকে যাবে। তো চলো আমরা 2022-এর অঙ্কটা করি। দেখো, বলা হয়েছে একটা পদার্থ ড্যানিয়েল কোষ, এটা ড্যানিয়েল কোষেরই আমাদের কোষ বিক্রিয়া দেওয়া হয়েছে। দেখো 25°C উল্লেখ করে দিয়েছে। বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান গণনা করো। তার জন্য তোমাকে দেওয়া আছে জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব আর কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব, আর এর মানটা দেখো এখানে দেওয়া আছে। তার মানে ওই আরটা দেখিয়ে সমীকরণটা লিখতে হবে। যদিও তুমি 0.059 দিয়ে লিখে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা আর দিয়ে দেখিয়ে করব। আচ্ছা, আমরা তাহলে সমীকরণে ই নট সেল পাচ্ছি, তো এখানে তোমাকে ই নট সেলটা কি, তো ই নট সেলটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে ক্যাথোড মাইনাস অ্যানোড করে। তাহলে আমি প্রথমে আমার কাজ হবে ই নট সেলটা এখানে ক্যালকুলেট করে। ই নট সেল দেখো, আমরা এখানে নিশ্চয়ই ক্যাথোড কি, এই কপার যেটা বিজারণ হচ্ছে সেটা ক্যাথোড। দেখো কপার 2+ থেকে কপার, তাছাড়া যার বিজারণ বিভবের মান বেশি সেই ক্যাথোডে থাকবে। তাহলে আমরা এটা আগে লিখবো, ই নট কপার 2+ থেকে হচ্ছে কপার, আর ই0 জিঙ্ক 2+ থেকে হচ্ছে জিঙ্ক। ওকে, তাহলে এর ভ্যালুটা আছে দেখো +0.34 মাইনাস, দেখো এর ভ্যালুটা আছে মাইনাস দিয়ে, তাহলে মাইনাস -0.76, তাই তো। বাস, দেখো এটা তাহলে প্লাস হয়ে গেল, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। দেখো 76 মানে আর 4, তাহলে দেখো 4 এটা করলে 80 30-এ 1.1 হয়ে যাবে এটা, তাই তো 1.1 ভোল্ট। ক্লিয়ার? আরো একটা আমাদের জানার বিষয়, যদিও আমরা এটা এখান থেকেই বুঝতে পারবো। দেখো এখানে কপার 2+ থেকে কপার হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তার মানে এখানে এন এর মান এই ইকুয়েশনে, এই সমীকরণে কোষ বিক্রিয়া এন এর মান, মানে গৃহীত আর বর্জিত ইলেকট্রনের সমান করে যে মানটা, সেটা কি 2 আসছে। এবারে আমরা জানি কি লগ কে ইকুইলিব্রিয়াম সমান, আমরা ওইটা দিয়ে করছি। ইকুয়েশনটা কি ছিল, এন এফ, আগে বসে নেই, ই নট সেল বাই কত, বাই 2.303 RT। দেখো চাপ নেই, আমরা সেই বসিয়ে ওই 0.59 করে নেব। তো এখানে এন এর মান 2, আর এফ বসিয়ে দাও মানগুলো, 96,500, ই নট কত বেরোলো 1.1 বাই 2.303, আর এর মানটা বলা আছে 8.314, এটাই হয় আর এর মান এসআই পদ্ধতিতে। টি এর মান দেখো 25°C মানে 298। এবারে এগুলো কি আমরা গুণ করতে যাবো? আমরা তো জানি এই যে জিনিসগুলো গুণ করলে কত হয়, 0.05। তাহলে ওইটা আমরা ওই কায়দাটা করে নেব। তাহলে এখানে 2 আর এটা গুণ করলে 2.2, আর এখানে কত হচ্ছে 0.0, এইগুলো গুণ করলে 5। দেখো এটা ভাগ করলে কত দাঁড়াবে, 37.2। দেখো 2022-এ যখন অঙ্কটা ছিল তোমাদের ক্যালকুলেটর তখন ব্যবহার হতো। তো আমি এখানে এবারে কায়দাটা কি করব, দেখো আমার তাহলে লগ কে ইকুইলিব্রিয়াম, আমাকে তো কে ইকুইলিব্রিয়াম সাম্য ধ্রুবক বের করতে হবে, লগ কে ইকুইলিব্রিয়াম না। তাহলে আমি এখানে লিখবো, তাহলে অতএব আমরা কি পাচ্ছি না, লগ কে ইকুইলিব্রিয়াম সমান 37.2। তাহলে আমি লগ তুলে দিলে তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান কি পাবো, 10⁻⁻²। এবারে আমি এইটা ক্যালকুলেট করতে তো পারবো না, হয়তো এর কিছু পদ্ধতি আছে, সেটা করতে গিয়ে আবার তো অনেক সময় চলে যাবে। দেখো যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই, আমার মনে হয় না এইখানেই তুমি যদি উত্তরটা করে আসো তোমাকে কোনো নাম্বার কাটা যাবে। ঠিক আছে, দেখো এই প্রসঙ্গে একটা বিষয় মনে রাখো, তোমরা যদিও এটা রাসায়নিক সাম্যাবস্থায় পড়েছিল হয়তো ভুলে গেছো, আমি বলছি। তো এখানে কিন্তু সেটা একটা নমুনা প্রশ্নে কিন্তু ছিল এরকম একটা প্রশ্ন, বিক্রিয়া কোশ্চেন বের করা। তাহলে এই বিষয়টা কি না, যদি বিক্রিয়া সাম্যাবস্থায় না থাকে, তাহলে বিক্রিয়া যদি সাম্যাবস্থায় না থাকে তখন তাদের গাঢ়ত্বগুলো, তাদের নির্দিষ্ট ঘাতযুক্ত বিক্রিয়াজাত পদার্থগুলোর মোলার গাঢ়ত্বের গুণফল ও নির্দিষ্ট ঘাতযুক্ত বিক্রিয়কগুলোর মোলার গাঢ়ত্বের গুণফলের অনুপাতকে আমরা কি বলবো, বিক্রিয়া কোশ্চেন। যদি সাম্যাবস্থায় না থাকে, মানে যেটাকে আমরা ওই লগ কে ইকুইলিব্রিয়াম বলছি, যেটাকে আমরা লগ কে ইকুইলিব্রিয়াম বলছি, লগ কে ইকুইলিব্রিয়াম বলছি, তো এটা যদি সাম্যাবস্থা, বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় না আসে,
তার আগে তাদের নির্দিষ্ট একটা গাঢ়ত্ব আছে, সেই একটা নির্দিষ্ট গাঢ়ত্ব এখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়নি। তো তখন ক্ষেত্রে আমরা কে ইকুইলিব্রিয়ামের জায়গায় সেটাকে কি লিখবো, আমরা লিখবো যে লগ কিউ বিক্রিয়া কোষেন্ট। তাহলে তুমি জাস্ট ওই সমীকরণের লগ কিউ মান বসিয়ে একই রকম ভাবে বিক্রিয়া কোষেন্ট, মানে তখন নিশ্চয়ই ই সেলটা নিশ্চয়ই তখন জিরো নয়, বিক্রিয়া সাম্যাবস্থায় এলে ই সেল জিরো। তো তখন তুমি জাস্ট সমীকরণটা ওই জাস্ট আমরা যেটা পেলাম ই নট সেল মাইনাস 0.059 বাই এন ধরে নাও লক, এখানে আমি কি বললাম সাম্যাবস্থায় না পৌঁছালে সেটাকে আমরা বলবো কিউ। তো একই রকম ভাবে তাহলে এখন তো এখানে এই ভ্যালুটা জিরো না, এটা জাস্ট তুমি এই করো, এটাকে তুমি ওইদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে আসো, আর এটাকে তাহলে এদিকে নিয়ে আসো, তখন কি ই নট সেল মাইনাস ই সেল দিয়ে তোমাদের লক কি এবার ইকুয়েশনটা চলে আসবে। তো চলো আমরা এটা একটু জাস্ট আমাদের মনে রাখলেই হবে। এটা দিয়ে আমাদের এরকম ইকুয়েশন বসিয়ে অঙ্ক আসেনি, মানে বা যে প্রশ্নটার কথা বলছি আমি দেখাচ্ছি সেই প্রশ্নটা। দেখো কোশ্চেনটা কি রয়েছে না, বলছে একটা প্রদত্ত একটা কোষ একটা দিয়ে দিয়েছে গ্যালভানীয় কোষ, তার তোমাকে বিক্রিয়া কোষেন্টের মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমার ওই ইকুয়েশনটা লাগবে না, এখানে আমাদের খালি এর পূর্ণ কোষ বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে। দেখো চলো আমি কিভাবে করছি। তো দেখো এটা কি জানো, এটা জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ। তো আগে আমরা জারণ অর্ধকোষটা লিখবো। জারণ অর্ধকোষটাকে কি বলে, অ্যানোড। এটা বারবার লিখে রাখবে যাতে তোমার জারণ এটা মনে থাকবে, অনেকে তো ভুল করে ফেলো। তো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, জিঙ্ক টু প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো এটা কি এখানে হচ্ছে বিজারণ। তো বিজারণ অর্ধকোষটা লেখো, বিজারণ অর্ধকোষটা বা বিজারণ বিক্রিয়াটা জাস্ট লেখো এরকম। এটা বিজারণ মানে ক্যাথোড, ওকে। তো এখানে কি হচ্ছে সিলভার প্লাস থেকে সিলভার, তো সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে মানে কি দুটো একটা ইলেকট্রন গ্রহণ এখানে হবে, তো সিলভার। এবারে আমরা কি জানি প্রশ্নবিক্রিয়া লেখার আগে ইলেকট্রন বর্জন আর ইলেকট্রন গ্রহণটা সমান করতে হবে, তার মানে একে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানেই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, করে আমি কোষ বিক্রিয়া লিখবো, পূর্ণ কোষ বিক্রিয়া, পূর্ণ কোষ বিক্রিয়া। চলো পূর্ণ কোষ বিক্রিয়া লিখলে তাহলে এটা কি হচ্ছে জিঙ্ক, তাহলে এটা হচ্ছে 2 সিলভার প্লাস, ওকে। আর এদিকে হচ্ছে দেখো জিঙ্ক 2 প্লাস আর এই 2 সিলভার, জিঙ্ক 2 প্লাস আর 2 সিলভার, বাস। এবারে আমাদের বিক্রিয়া কোষেন্ট বের করতে বলেছে। বিক্রিয়া কোষেন্ট সমান আমরা কি জানি, এইগুলোর আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত, আগে বিক্রিয়াজাত পদার্থ। তো বিক্রিয়াজাত পদার্থ কে আছে, জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে সিলভার। আমি এটা লিখছি কিন্তু সিলভার সলিডটা শেষে কি এক হয়ে যাবে, তাহলে এর মাথা এর 2 আছে, মানে আমি এটা দেখি পরে আমি করব, এক বসাবো। তো এখানে জিঙ্ক আছে, তো জিঙ্ক আর এখানে দেখো সিলভার প্লাস, তার মাথায় স্কোয়ারে কি চলে যাবে, দেখো এর গাঢ়ত্বটা যত থাকবে 2 আছে মানে তার গাঢ়ত্বের দ্বিগুণ হয়ে যাবে, মানে স্কোয়ারে চলে যাচ্ছে, তাহলে সিলভার প্লাস ওপরে 2। তো এবারে দেখো আমি ভ্যালুগুলো বসাবো। দেখো জিঙ্ক 2 প্লাসের গাঢ়ত্ব দেওয়া আছে, জিঙ্ক 2 প্লাসের গাঢ়ত্ব দেওয়া আছে 0.1। আর দেখো সিলভারের গাঢ়ত্ব কি, সলিড সিলভারের গাঢ়ত্ব 1 স্কোয়ার আমি লিখে দিচ্ছি যেমনটা আছে। জিঙ্ক আছে 1, আর দেখো সিলভারের গাঢ়ত্ব দেওয়া আছে দেখো 0.01, এর কি স্কোয়ার। দেখো এবারে একটু হিসাব করো, এগুলো তো 0.1 এর বিষয়, তেমন কিছু ব্যাপার নয়। তাহলে এটা দেখো গুণ করলে কি 1 হবে, আর দশমিক কি 4 ঘর আগে থাকবে, দশমিক 0.001, ওকে 4 ঘর আগে গেল। এবার এখানে দশমিক যদি তুলি তাহলে এখানে কত চলে আসবে, 1-এর পিঠে 4টা শূন্য, এর যদি দশমিক তুলি তাহলে 1-এর পিঠে 1টা শূন্য, তাহলে 1টা শূন্য কেটে যাচ্ছে, উপরে কত থাকছে, উপরে থাকছে 1000, বা এটাকে লিখে দেবো 10⁻3। এটা তো একটা কনস্ট্যান্ট, কে ইকুইলিব্রিয়াম বা কোশ্চেন সেটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর ইউনিট থাকবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 10⁻3, ওকে। এবারে চলো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা দিয়ে তো পরীক্ষায় প্রচুর কোশ্চেন 2019 এই কোশ্চেন এসেছিল, তো আছেও, যে বিক্রিয়ার এই যে তড়িৎচালক বলের সঙ্গে আমরা ওই বিক্রিয়ার মুক্ত শক্তির, গিবস মুক্ত শক্তির ডেলজির সম্পর্ক স্থাপন করবো। ক্লিয়ার? দেখো বিষয়টা কি না, কোনো গ্যালভানীয় কোষের
যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন কি তড়িৎ শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ক্যাথোড থেকে অ্যানোডে কি তড়িৎ প্রবাহ ঘটে, এগুলো আমরা জানি। এই তড়িৎ প্রবাহ ঘটে মানে কি, এই তড়িৎ প্রবাহ দ্বারা কোষটি একটি বৈদ্যুতিক কার্য সম্পন্ন করে। দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে মানে নিশ্চয়ই কোষটা একটা কার্য করছে, সেই জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে, ক্লিয়ার? তাহলে সেই যে কার্যটাকে কি বলবো, বৈদ্যুতিক কার্য। এ সর্বাধিক কার্য সম্পন্ন করে কোষটা, সেই কার্যটাকে আমরা কি বলবো, ওই কোষের কার্য, ডব্লিউ ম্যাক্স। এই ডব্লিউ ম্যাক্স কত হবে সেটা আমরা বের করবো। দেখো ডব্লিউ ম্যাক্স সর্বাধিক কার্যটা কত হবে না, যতটা তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহের পরিমাণ, তড়িৎ প্রবাহের পরিমাণ দেখো এখানে এন মোল ইলেকট্রন প্রবাহিত হবে, এন মোল ইলেকট্রন প্রবাহিত হবে মানে কি এন ফ্যারাডে তড়িৎ প্রবাহিত হবে, তড়িতের পরিমাণটা এন ফ্যারাডে, এন ইন্টু ফ্যারাডে, এন ইন্টু ফ্যারাডে করলে এটা কি কুলম হয়ে যাবে। তো আমি আর ডিটেলসে তড়িতের চ্যাপ্টার তোমরা ইউনিটের ব্যাপারটা দেখে নিও। আর কি না, কোষের তড়িৎ চালক বল, বাস এইটা হচ্ছে সমীকরণ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে কি বললাম, আমার কুলম হয়ে গেল, কুলম, আর এটা কি ভোল্ট, ওকে। তাহলে কুলম বল গুণ করলে কি জুল, এই ইউনিটটা কি হবে জুল। তো যাই হোক ইকুয়েশনটা আমার যেটা দাঁড়ালো যে ডব্লিউ ম্যাক্স মানে বৈদ্যুতিক কার্য, এই সর্বাধিক কথাটা নাও থাকলে ভাববে সেটা সর্বাধিক কার্য, আমাকে শুধু বলছে বৈদ্যুতিক কার্য নিয়ে, তো সে ডব্লিউ ম্যাক্স নিল। তাহলে এন এফ ই সেল, ওকে, পোস্টার তড়িৎ চালক বল আর এন এফ গুণ করে দিলে যেটা আসছে ডব্লিউ ম্যাক্স, ওকে। তো এটা দিয়েও আমাদের অঙ্ক আছে ডব্লিউ ম্যাক্স নির্ণয় করা। তাহলে জাস্ট কি তোমাকে ওই ই সেল নির্ণয় করার জন্য হয়তো কিছু ডাটা দিয়ে দিল, বাস। এবার এন এর মান, এফ এর মান 96,500 করে দিলেই ডব্লিউ ম্যাক্স বেরিয়ে যাবে। আমি বলবো অঙ্ক নেব। এবারে আসি আমাদের মুক্ত শক্তির বিষয়। মুক্ত শক্তির বিষয়ে বলা হচ্ছে দেখো তাপগতিবিদ্যা অনুযায়ী যে কোষের তড়িৎ প্রবাহের ফলে মুক্ত শক্তির যে হ্রাস ঘটে সেটা তার বৈদ্যুতিক কার্যের সমান, ওকে। মানে তোমার এটা এখানে কার্য করছে মানে সেই কার্যটা কোথাও থেকে হ্রাস হচ্ছে, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী তো দুটোকে সমান রাখতে হবে। কার্য করছে মানে কি, নিশ্চয়ই তার কার্য মানে একটা শক্তি উৎপন্ন করছে, কার্য আর শক্তি একই, তার মানে সেটা নিশ্চয় কোথাও একটা শক্তির হ্রাস ঘটছে, সেটা কি তার মুক্ত শক্তির হ্রাস ঘটছে। তাহলে আমরা কি বলতে পারি না, ডেল জি সমান ডব্লিউ ম্যাক্স, ওকে। বা তাহলে ডেল জি সমান কি হচ্ছে, ডেল জি সমান হচ্ছে মাইনাস ডব্লিউ ম্যাক্স। এবার মাইনাস ডব্লিউ ম্যাক্স সমান এক্ষুনি কি জেনে নিলাম, এন এফ ই সেল, ওকে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো না কোনো একটা কোষ বিক্রিয়ার মুক্ত শক্তি সমান, এটা আর হ্রাস বলছি না, মুক্ত শক্তি সমান। তো এখানে আমি কোনো একটা কোষের মুক্ত শক্তি সমান মাইনাস এন এফ ই সেল, ওকে। তাহলে একটা কোষ বিক্রিয়ার মুক্ত শক্তির কতটা পরিবর্তন হচ্ছে, এটা মুক্ত শক্তির পরিবর্তন, তার ডেল জি সমান আমরা এই ইকুয়েশনে পেয়ে যাব। এবারে যদি আমরা মুক্ত শক্তির যে পরিমাণটা, মুক্ত শক্তির পরিবর্তনটা যদি প্রমাণ অবস্থায় করি তাহলে আমরা এটা ডেল জি নট নেব, আর তখন আমরা নিশ্চয়ই এই যে সেলটা তখন ই নট সেল হয়ে যাবে, একই রকম বিষয়, ওকে। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা মনে রাখবো। এবারে আমরা যে এই ইকুয়েশনটা পড়ে এলাম, কি ইকুয়েশনটা পড়ে এলাম, ডেল জি সমান মাইনাস এন এফ ই সেল, বা ডেল জি নট সমান মাইনাস এন এফ ই নট সেল, ওকে। এবারে এই ইকুয়েশনটার তাৎপর্য কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সমীকরণের তাৎপর্য। দেখো তাৎপর্যটা বলা হচ্ছে যে ডেল জি যদি নেগেটিভ হয়, এটা আমরা অবশ্য তাপগতিবিদ্যায় আগেই পড়েছি, ডেল জি কোনো একটা বিক্রিয়া ঋণাত্মক মানে কি কোষটা, তাহলে ওই যে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা আমরা জানতে পারি ডেল জি ভ্যালু দিয়ে। ডেল জি ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। এবারে তুমি দেখো এই ইকুয়েশনে ডেল জির ভ্যালুটা এই নেগেটিভটা বোঝায় কখন থাকবে, যদি এই ই সেলটা এগুলো তো পজিটিভ হয়, তাহলে ই সেলটা যদি পজিটিভ হয় তবে এটা নেগেটিভ থাকবে, সেই জন্য বলা হচ্ছে ই সেল ধনাত্মক হলে ডেল জি ঋণাত্মক হয়, ওকে। তাহলে একই রকম ভাবে দেখো ডেল জি ধনাত্মক হলে তখন বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, আর ডেল জি ধনাত্মক কখন হবে, যদি এটা ঋণাত্মক হয়, ই সেল ঋণাত্মক হয়, ই সেল ঋণাত্মক হলে তাহলে এই ঋণাত্মক গুণ হয়ে কি ধনাত্মক হয়ে যাবে, তখন কি ডেল জির মানটা ধনাত্মকে আসবে। এবারে এটাও আমরা জানি যে কোনো একটা কোষ বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে
যেমন ই সেল জিরো হয়, দেখো ই সেল যদি জিরো হয়ে যায় কোষ বিক্রিয়া সাম অবস্থায় ই সেল জিরো হয়ে যায়, তখন ডেল জি জিরো। ডেল জি জিরো মানে কি, কোষ বিক্রিয়াটা সাম অবস্থায় চলে আসছে। তো একই রকম ভাবে আমরা প্রমাণ অবস্থাতেও এই বিষয়গুলো মেনটেন থাকবে। চলে এবার আমরা 2019-এ একটা অঙ্ক এসেছিল সেটা করব। দেখো এখানে একটা গ্যালভানীয় কোষ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এর প্রমাণ বৈদ্যুতিক কার্য নির্ণয় করো। তাহলে ওই যে কার্য নির্ণয়ের বিষয়টা, আর দেখো প্রমাণ যে তড়িৎদ্বার বিভবগুলো দিয়ে দিয়েছে। তাহলে প্রমাণ অবস্থায় বৈদ্যুতিক কার্য, তার মানে কি তোমার ই নট সেলটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তার আগে তোমাকে ওই এন এর মানটা জানতে হবে। এন এর মান মানে কতগুলো ইলেকট্রন এখানে ক্যারি হয়েছে একটা বিক্রিয়ার। তো সেটার জন্য তুমি তাহলে কোষ বিক্রিয়াটা লেখো। একটু কোষ বিক্রিয়াটা লিখে নিবে। তার জন্য তুমি দুটো অর্ধকোষ বিক্রিয়া আগে লিখবে। জারণ হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+। ওকে, যদি আমি দেখেও বুঝতে পারছি ইলেকট্রনটা কতগুলো হবে। এখানে নিশ্চয়ই দুটো হচ্ছে, মানে এটাও দুটো করে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2। তবু দেখিয়ে দেবে অঙ্কে, তোমাকে দেখাতে হয়। তো বিজারণ এখানে সিলভার প্লাস থেকে 2 সিলভার করে নিচ্ছি, যাতে দুটো ইলেকট্রনের জন্য 2 সিলভার। ওকে, কোষ বিক্রিয়া এসে গেল ম্যাগনেসিয়াম প্লাস 2 সিলভার। এখানে ম্যাগনেসিয়াম 2+ আর 2 সিলভার। বাস, অতএব বলবো অতএব n সমান 2। এবার আমরা চলে যাব ডব্লু ম্যাক্স সমান কত আমাদের বেরিয়েছে NF। এখানে আমি কি নেব, যেহেতু প্রমাণ অবস্থায় বলেছে তাই আমি ই নট সেলটা এখানে লিখব, ই নট সেল। ওকে, এবারে ই নট সেলটা তুমি এই রাফেই করে নিতে পারো। ই নট সেল সমান কত, ওখানে দুটো প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। দেখো বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, বুঝতেই পারছো এই যে বিজারণ বিভব, এই যে এটা ক্যাথোড মাইনাস অ্যানোড, তো ক্যাথোডে কি সিলভার। তো এটা আমরা করে নিচ্ছি 0.80 মাইনাস কত, মাইনাস আছে দেখো মাইনাস, আবার মাইনাস অফ 2.36। ওকে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 0.80 প্লাস 2.36 এটা যুক্ত করলে কত, 316 ভোল্ট। ওকে, চলো এটা আমরা তাহলে এখানে বসিয়ে দিই। এন এর মান তাহলে 2, এফ এর মান 96,500, আর এখানে ই সেল কত হলো 3.16। বাস, এটা গুণ করো, এটা গুণ করলে 6,09,880 এরকম একটা হবে। এটা তাহলে জুলে আসছে, এটা জুল। তাহলে এত বড় ভ্যালুটা না রেখে এটা কেজি জুল করে নিলে কি হয়ে যাবে, 609.88 কেজি জুল। এবারে আমরা একটা একটু কঠিন অঙ্ক, যদিও এইচএস এর মডেল যে কোশ্চেন পেপার বেরিয়েছিল তোমাদের নতুন সিলেবাস হওয়ার পরে, সেই মডেল কোশ্চেনে কিন্তু কোশ্চেনটা আছে। তো এটাও আমি করিয়ে দিচ্ছি, তবে খুব একটু বুঝে নিলে, কারণ এখানে একটা নতুন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা দিয়ে হয়তো আরো কোনো অঙ্ক আসতে পারে। এখানে দুটো পার্ট আছে, তো এই অঙ্কটা নাম্বার 2+2 4 নাম্বারের এটাই অঙ্ক 2+2। তো এখানে দুটো পার্ট রয়েছে। দেখো প্রথমে কি রয়েছে না, প্রথমে আমার বলা হয়েছে না একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান বলছে। তাহলে আর একটা বিক্রিয়া দেখো যেখানে Fe3+ থেকে Fe2+ হচ্ছে, তার প্রমাণ বিজারণ বিভবটা দিয়ে দিয়েছে। এবারে তোমাকে আর একটা বিক্রিয়ার Fe2+ থেকে Feর বিজারণ বিভবের মান নির্ণয় করতে বলেছে। চলো তাহলে প্রথমে এখানে যে বিক্রিয়া 3টা হবে, সেই 3টে বিক্রিয়াকে লিখে নিয়ে ওই হেসের সূত্রের মতো, দেখো তাপগতিবিদ্যার হেসের সূত্রের মতো আমি কানেক্ট করি। দুটো বিক্রিয়া আছে, সেই দুটো বিক্রিয়া থেকে একটা বিক্রিয়া দেখো। তাহলে প্রথমে এই বিক্রিয়াটা রয়েছে, যেরকম বিক্রিয়াটা রয়েছে আমি একটু লিখে নিচ্ছি। এবার হতে পারে এই বিক্রিয়াটাকে আমাকে উল্টো দিক করেও লিখতে হতে পারে, বিপরীত দিক থেকে লিখে পাই। হেসের সূত্র মনে আছে তাপগতিবিদ্যায়, আমরা এইরকম টাইপের অঙ্কগুলো ওখানে করেছিলাম, মানে ওই একই কায়দায় অঙ্কটা করব। ওকে, তো এখানে দেখো এর বিজারণ বিভবটা দেওয়া আছে এইটা, তার মানে এখানে যে বিজারণ বিক্রিয়াটা এই সংক্রান্ত Fe3+ থেকে Fe2+, তাহলে সেই বিক্রিয়াটা আমি লিখে নিচ্ছি। তাহলে এই দুটোর বিজারণ বিভবের মান তো দেওয়া আছে, তাই এটাকে এই দুটো বিক্রিয়াকে আমাকে কাজে লাগিয়ে যার বিজারণ বিভব বের করতে হবে সেখানে আমরা সেটা আনবো। তাহলে Fe3+ থেকে Fe2+। এবার দেখো তোমাকে এইটার বিজারণ বিভব বের করতে হবে Fe2+ থেকে Fe, অর্থাৎ সেটা কি না
টু প্লাস থেকে কি করে হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে Fe। তোমাকে এরই বিজারণ বিভব বের করতে বলছে। দেখো Fe টু প্লাস থেকে Fe, এইটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, বুঝলে? তাহলে দেখো এই বিক্রিয়াটা থেকে, এই দুটো বিক্রিয়া থেকে আমি কিভাবে এই বিক্রিয়াটা আনবো, তো সেই অনুযায়ী এই বিক্রিয়াটাকে আমাকে সাজাতে হবে। দেখো এখানে এখন এই রিয়াকশানে যেটা আমাদের বের করতে হবে তার প্রোডাক্ট রয়েছে Fe। এবার Fe কোন বিক্রিয়াটাতে রয়েছে, এখানে Fe নেই, তো আয়রন এখানে এই বিক্রিয়াটাতে রয়েছে, কিন্তু এখানে রিয়াক্টেন্ট আকারে রয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে, এখানে কিন্তু দেখো Feটা রিয়াক্টেন্ট আকারে রয়েছে, তাহলে আমাকে এটাকে প্রোডাক্ট করতে হবে, তাই কি বিক্রিয়াটাকে বিপরীত থেকে লিখব, অর্থাৎ বিজারণের দিক দিয়ে লিখবো এই বিক্রিয়াটা। তাহলে আমরা Fe3+, তিনটে ইলেকট্রন গ্রহণ করে Fe হচ্ছে, এই বিক্রিয়াটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর বিক্রিয়া। দেখো এবারে এর বিজারণ বিভব, এটা তো বিজারণ বিক্রিয়ায় লিখেছে, ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে দেখো এর বিজারণ বিভবের মানটা এটাই। এর বিজারণ বিভবের মান কত, ই নট সমান বিজারণ বিভবের মান দেওয়া আছে, এর কত সেটা আমাদের দেওয়া আছে 0.036। ওকে, এবারে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে Fe2+, দেখো এখানে রিয়াক্টেন্টকে Fe2+, বিক্রিয়কের ঘরে Fe2+ রয়েছে, তাহলে অথচ এই বিক্রিয়ার ক্ষেত্রে Fe2+ রয়েছে প্রোডাক্ট, তাহলে এই বিক্রিয়াটাকেও ঘোরাতে হবে। তাহলে এই বিক্রিয়াটাকে ঘুরিয়ে আমি লিখছি, মানে বিপরীত দিক থেকে লিখে Fe2+ থেকে কি হচ্ছে Fe3+ আর ইলেকট্রন। ওকে, এবার দেখো এটাকে আমি 2 নম্বর বিক্রিয়া দিচ্ছি। দেখো তুমি এবার চিন্তা করো, 1 আর 2 যখন যুক্ত করব তখন তুমি দেখো এই বিক্রিয়াটা, এই যে 3 নম্বর বিক্রিয়াটা যেটা আমাদের নির্ণেয় সেটা চলে আসবে। দেখো দেখো তুমি এই যে এই Fe3+ কেটে যাবে, তাহলে এদিকে পড়ে থাকবে Fe2+, এই একটা ইলেকট্রন এদিকে এসে দুটো ইলেকট্রন হয়ে যাবে, পড়ে দেখো এইটা Fe। এবার নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে 1 আর 2 আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যুক্ত করে এই প্রদত্ত সমীকরণ, যেটা এই নির্ণেয় সমীকরণটা পেয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এখানে তাহলে কি যুক্ত করার সময় ওই রকম তাহলে এদের দুটোর E0 ভ্যালু যুক্ত করে দিলেই এর তাহলে E0 ভ্যালু চলে আসবে না। দেখো আপাতত দেখো আমি এই বিক্রিয়াটা এখন যুক্ত করছি এই দুটো বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটার বিভবটা কত, দেখো এক্ষেত্রে যেহেতু জারণ হচ্ছে তাহলে এর ভ্যালুটা আমাকে একটু ঠিক করে লিখতে হবে। তাহলে এর প্রমাণ বিজারণ ভ্যালু দেওয়া আছে, বিজারণ বিভবের এগুলো মানে কি, এগুলো বিজারণ বিভব। তাহলে এটা যেহেতু জারণ আকারে লিখলেই বিক্রিয়াটা পাওয়া যাবে এই বিক্রিয়াটা, তাহলে এর কিন্তু আমি জারণ বিভবটা আকারে লিখতে গিয়ে আমি এর সামনে, আমরা বিজারণ বিভবকে জারণ করতে গেলে যার সামনে সাইনটা চেঞ্জ করে দাও, সাইনটা চেঞ্জ করে 0.771। ওকে, তাহলে এই দুটো ভ্যালু আছে, তাহলে এই দুটো ভ্যালু কি যুক্ত করে দিলে তাহলে এর এটা এসে যাবে না। এভাবে দেখো আমরা এই কোষের ক্ষেত্রে এটা করতে পারি না, এনথালপি, মুক্ত শক্তি এগুলোকে আমরা যুক্ত করতে পারি। তাই আমি কি করব না, একে এই যে সমীকরণের E0 ভ্যালু যেহেতু জানি, তাহলে এই সমীকরণের ΔG0টা আমি বের করে নিতে পারবো, তাই না? ΔG0 কত, পয়েন্ট, এখানে এন এর মান কত 3। হ্যাঁ, আমি একটু এখানে ফাঁকে এটা করে নিচ্ছি। তাহলে 1 নম্বর বিক্রিয়ার এখানে ΔG0টা বের, ΔG0 সমান 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান কত 3, তাহলে মাইনাস এটা হবে 3, এখানে ফ্যারাডের মানটাকে বসাবো না, এফ আকারেই রাখবো, পরে দেখবে ওটা কেটে যাবে, এফ উঠে যাবে। তো এই কোষের E0 ভ্যালুটা কত দেওয়া আছে সেটা এখানে আমি গুণ করে নেবো 0.036। ওকে, তো এটা করে এটা যে ভ্যালুটা আসবে 0.108 F ফ্যারাড। তাহলে প্রথম বিক্রিয়ার ΔG এটাকে 1 ধরে দিয়েছে, ΔG1 এটা এত ফ্যারাডে। তাহলে দ্বিতীয় বিক্রিয়ার ΔG0টা বের করব, দ্বিতীয় বিক্রিয়ার ΔG0। ওকে, দ্বিতীয় বিক্রিয়ার ΔG0, এটা দ্বিতীয় বিক্রিয়ার ΔG02 লিখছি। তাহলে এই দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন কটা ইনভলভ হয়েছে, এখানে একটা, তো এখানে আমাদের সেটা আমরা 1 বসাচ্ছি,
ফ্যারাডে এফ, আর এর ভ্যালু কত, এখানে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই খেয়াল করবে, -771, তাহলে মাইনাস প্লাস হয়ে তাহলে এটা কি থাকলো, 0.771 ফ্যারাডে। এবারে আমি কি বললাম, আমরা তাহলে মুক্ত শক্তিগুলো যুক্ত করতে পারে, তাহলে এর মুক্ত শক্তি 1 নম্বর বিক্রিয়ার মুক্ত শক্তি, 2 নম্বর বিক্রিয়ার মুক্ত শক্তি যুক্ত, যেহেতু আমি 1 নম্বর 2 নম্বর বিক্রিয়া যুক্ত করেছি, তাহলে তাদের মুক্ত শক্তিগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে মুক্ত শক্তিগুলো যুক্ত করে ডেল জি, মানে 3 নম্বর বিক্রিয়ার ডেল জি 03 পেয়ে যাচ্ছে। সেটা দেখো, এই দুটো যুক্ত করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি 0.879 যুক্ত করে দেখবে এটা এত ফ্যারাডে। এবারে দেখো, এই যে 3 নম্বর বিক্রিয়ার আমরা মুক্ত শক্তির একই রকম 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রেও যদি মুক্ত শক্তির সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে দেখো 3 নম্বর বিক্রিয়ায় দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, তাহলে 2f, আর এই 3 নম্বর বিক্রিয়ার ই সেল, এটা প্রমাণ অবস্থায়, তোমাকে প্রমাণ অবস্থাটা দেওয়া হয়নি, প্রমাণ অবস্থাটা লিখবে, সবই তো প্রমাণ অবস্থায় তোমাকে নির্ণয় করতে বলেছে। ই নট, তাহলে এফি, তাহলে আমি আপাতত এটা 3 নম্বর বলে এখানে 3 লিখে দিচ্ছি। তাহলে এখানে এটা কত হচ্ছে 0.879 ফ্যারাড। দেখো ফ্যারাডে পেলে কেটে গেল। তাহলে দেখো ই নট, তাহলে যেটা আমরা ক্যালকুলেট একবারে আমি এখানে, অতএব এফি 2+ থেকে এফি, ওকে, তাহলে সমান, দেখো এই মাইনাসটা এদিকে চলে এলো মাইনাস, আর এটাকে তাহলে 2 দিয়ে জাস্ট ভাগ করে যেটা ভ্যালুটা পাবে, জাস্ট ভ্যালুটা পাবে। দেখো এটা তোমরা ধরে নাও না, এটা 0.88 ধরে নাও, বাই 2 করলে কত হচ্ছে 0.44, এইটাই আমাদের, এটাই নির্ণয়। তাহলে এর ভ্যালুটা এলো -0.44, এইটার বিজারণ বিভবটা এলো, যেটা আমার দ্বিতীয় পার্টটা করতে কাজে লাগে। ওকে, চলো এবার দ্বিতীয় পার্টে কি বলা হচ্ছে না, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা দেখাতে হবে। তাহলে একই রকম ভাবে স্বতঃস্ফূর্ত কিনা দেখাতে গেলে তোমাকে কি করতে হবে, এই বিক্রিয়াটার মুক্ত শক্তির মান নির্ণয় করতে হবে, ডেল জি 0 বের করতে হবে। এখন এই পার্টটাও ইম্পর্টেন্ট। তাহলে আমাকে মুক্ত শক্তি বের করতে গেলে এই বিক্রিয়াটার কি ই সেল বের করতে হবে, ই নট সেল বের করতে হবে। প্রমাণ অবস্থা মানে তার প্রমাণ মুক্ত শক্তি বের করো। তো প্রমাণ মুক্ত শক্তি বের করানোর জন্য, ই সেল বের করানোর জন্য তোমাকে কি করতে হবে, এখানে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা সেটা তোমাকে জানতে হবে। তার জন্য আমি কি করছি, তাহলে ওই বিক্রিয়াটা লিখছি, লিখে দেখো একটু লক্ষ্য করো, আমি এখানে একটু কায়দা করে দেখো, Fe2Fe3+ থেকে নিশ্চয়ই 2Fe2+ হয়, আমি এটা থেকে এটা হয়েছে ভাবো। তাই আমি এই যে 3টাকে ভেঙে নিয়ে একটু বিক্রিয়াটা বোঝার জন্য আমি আরেকটা Fe2+ আলাদা করে লিখছি, তাহলে এটা দুটোকে 3 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এবারে দেখো এটা জারণ কোনটা বিজারণ কোনটা তুমি বুঝে যাবে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা থেকে এটা হচ্ছে, তো এটা থেকে এটা কি বিজারণ, আর এটা থেকে এটা হচ্ছে কি জারণ, তাহলে এটাই কি জারণ, তাহলে এটা অ্যানোড। তাহলে আপাতত আমি লিখে দিচ্ছি এখানে জারণ, জারণে হচ্ছে কি না Fe থেকে Fe2+, তার মানে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, ওকে। আর বিজারণ দেখো, বিজারণে কি হয়েছে, বিজারণ 2Fe3+, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, একটা Fe3+, একটা ইলেকট্রন গ্রহণ করলে Fe2+, তাহলে দুটোর জন্য দুটো ইলেকট্রন করে 2Fe2+ করে দিলাম, বাস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ই নট সেল সমান কত, ই নট সেল, তাহলে এটা জারণ হচ্ছে, এটা বিজারণ, তাহলে এটা কি ক্যাথোড, তাহলে ক্যাথোড। দেখো ক্যাথোডের এই যে Fe3+ থেকে Fe2+, এখানে এইটা দেখো Fe3+ থেকে Fe2+, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে লিখে দিতে পারি। আচ্ছা, ওটা করার আগে আমি দরকার হয় এটা একটু লিখে নিই, Fe3+ থেকে Fe, ওকে, মাইনাস। দেখো এবারে এইটা হচ্ছে জারণ অন্তঃকোষ মানে অ্যানোড, তাহলে অ্যানোডে কি হচ্ছে না, এটা বিজারণের দিক দিয়ে লিখবো, কিন্তু এটা জারণ, এখানে জারণ অন্তঃকোষ বলে লিখেছে, কিন্তু এখানে তো বিজারণ তড়িৎদ্বয় বিভব নেই, প্রমাণ বিজারণ তড়িৎদ্বয় বিভব, তাহলে বিজারণের কাপল কি Fe2+ থেকে Fe, ক্লিয়ার। তাহলে এইটাই দেখো আমরা তো ভ্যালুটা বের করেছি, এইটাই আমরা ফার্স্ট পার্টে বের করেছি। তো এবারে দেখো এর ভ্যালু দেওয়া আছে 0.771
মাইনাস এর ভ্যালু দেখো আমরা ক্যালকুলেট করলাম -0.44, বাস এই মাইনাসে মাইনাসে প্লাস করে এই যে ভ্যালুটা যুক্ত করে যে কত ভোল্ট পাবো যুক্ত করে প্লাস হয়ে যাবে। এই প্লাসটাই আমাদের দরকার, আমাদের তো আর ডেল জি আমরা বের করবো না, ডেল জির ভ্যালু আমাকে বের করতে বলেনি, আমাকে বলেছে স্বতঃস্ফূর্ত কিনা বলতে, তার মানে ডেল জির চিহ্ন নিয়ে আমাদের কাজ। তাহলে সেই জন্য আমি কি এখানে জাস্ট প্লাস চিহ্নটা দিয়ে ভ্যালুটা লিখে দেবো 1.211 ভোল্ট এটা হবে। তাহলে এবারে তাহলে আমি বলবো কি, যেহেতু ই নট সেল পজিটিভ, অতএব ডেল জি 0 নেগেটিভ, অতএব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। উত্তরটা একটু ঠিক করে লিখে নেব। এই হলো আমাদের এই মডেল কোশ্চেনের উত্তরটা, একটু দেখে নিও। তো এরকম একটা কোশ্চেন দিয়ে বুঝছি। চলো এইরকম এই সারাউন্ডিং প্রশ্ন আসলে রায় মার্টিন বেরোলে আমরা আরো অনেক প্রশ্নের উত্তর করবো। চলো।